তো নমস্কার সবাইকে। আজকে আমরা আগের দিন সরল সুদ কষার কিছু টাইপের অঙ্ক করেছিলাম, তাই তো? তার মধ্যে আর একটা টাইপ অঙ্ক বাকি পড়ে আছে, যেটা আমরা এক্ষুনি করে পরের চ্যাপ্টারে যাব, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আমরা লাস্ট অঙ্কটা দেখে নিই, এরকম টাইপের কি অঙ্ক কি হলে কিভাবে পরীক্ষা সলভ করতে হবে। তো প্রথমত আমাকে অঙ্কটা কি বলেছে সেটা দেখে। প্রথমে বলেছে যে বার্ষিক 10% সরল সুদের হারে 2001 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ কত হবে, মানে এই 5,000 টাকার সুদ কত হবে, তাই তো? তা প্রথমে আগে আমার কি অঙ্কটা কি বলেছে জেনে নিই। অঙ্কটা বলেছে যে 10% কোনো এক ব্যক্তি সুদ নিল, সে কিন্তু বার্ষিক, ঠিক আছে? মানে বছরে 10% বৃদ্ধি হবে। মানে তুমি যদি 100 টাকা জমা রাখো, ঠিক আছে, তাহলে 10% বৃদ্ধি পাবে, 10 টাকা বৃদ্ধি পাবে। তাহলে তুমি 1 বছর পর তোমার এই 100 টাকাটা কত হবে? 110 টাকা। কিন্তু এখানে 1 বছর 10% হারে নিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা 1 বছর খাটছে না, 1 বছর খাটার আগে টাকাটা তুলে নিচ্ছে। তাহলে 1 বছর তাহলে কতদিন খাটছে? 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত। মানে এই যে টোটাল ডেটটা, যতগুলো দিন খাটছে, ঠিক ততগুলো দিনে সুদটা হবে, 1 বছর সুদটা পাবে না, তাই তো? যদি এখানে শুধু বলতো 1 বছর কত হবে, তাহলে পি আর টি 100 করে দিলে হয়ে যেত 1 বছর বসে, কিন্তু এখানে সেটা হবে না। তার কারণ 1 জানুয়ারি থেকে 8 আগস্ট বলেছে, জাস্ট ওই কয়েকটা দিনের মধ্যে কত টাকা সুদ বাড়বে? 5,000 টাকা, ঠিক আছে? তো দেখা যাক কি কি আছে এখানে, আমরা আগে দেখি। পি সমান কত আছে? 5,000 টাকা, তাই তো? আর সমান কত আছে? 10%। পি মানে মূলধন, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার। এবার দেখবো টি সময় কত আছে। দেখা যাক কত সময়। আমি বলেছিলাম সময় আছে, দেখো আছে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত। তাহলে এই যে যতটা টাইম আছে, সেই টাইমটা কত দিন হচ্ছে আগে দেখি। জানুয়ারির দিন কত? 31। এখানে একটা জিনিস তো আগে বলি, যে ধরো আমি কোনো ব্যাংকে 1 তারিখে 500 টাকা জমা করলাম, 1 তারিখে, ঠিক আছে? 2 তারিখে যখন টাকাটা দেখবো, 2 তারিখে কতটা, মানে যখন 1 তারিখ থেকে যখন 2 তারিখ হলো, ঠিক আছে, তখন তোমার টাকাটা খাটলো কদিন? মাত্র একদিন। কিন্তু তারিখ 2 কিন্তু খাটলো একদিন। 3 তারিখে কদিন খাটবে? 2 দিন। আমি যদি বলি 10 তারিখ থেকে কদিন খাটবে, 1 তারিখে জমা করলে 10 তারিখে দেখতে গেলে, তখন তোমার টাকাটা কদিন খাটবে? 1 থেকে 10 মানে 9 দিন খাটবে, তাই তো? তাহলে আমি যদি জানুয়ারির 1 তারিখে কোনো টাকা যদি ধার নিই, ঠিক আছে, তাহলে 31 তারিখ, যেদিনকে জানুয়ারি 31 তারিখ হবে, সেদিনকে আমার টাকাটা কদিন খাটবে? 30 দিন। তাহলে আমরা দেখা যাচ্ছে কত করে, জানুয়ারি দিন কত? তাই জানুয়ারি যেহেতু দিন 31, কিন্তু যেহেতু একদিন বাদ যাচ্ছে, মানে যেদিনকে জমা দিয়েছি সেদিনকে ধরার জন্য, তাহলে কত হবে? 30 দিন। ফেব্রুয়ারি কদিন? লিপিয়ার সাল নয়, 2001 সাল, তার মানে হচ্ছে 28। মার্চ 31 প্লাস এপ্রিল 30, 31, জুন, জুলাই, আগস্টে কত হয়েছে? 8 দিন। ওকে, তা যোগ করা যাক কত হচ্ছে। তাহলে যোগ করলে আসছে 219 দিন। কিন্তু আমি আগের দিনকে বলেছিলাম, কি বলেছিলাম, যে সময় কখনো মাস বা দিনে হবে না। যদি মাস বা দিনে সময় বলে দেয়, তাহলে আমাকে সেটাকে বছরে করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 219 দিন সমান কত বছর? 219/365, তাই তো? দাও কাটাকাটি যাবে কিনা? কাটাকাটি যাবে, 3 দিয়ে যাবে নাকি? না, 3 দিয়ে যাবে না। আচ্ছা, আহ আচ্ছা, যদি 73 দিয়ে কাটা হয়, 3, 5, 3-এর 5, আচ্ছা 3-এর 5 বছর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ক্যালকুলেশন করে হলো 3-এর 5 বছর। 5 এটা 3, ঠিক আছে? তাহলে আমি বছর পেয়ে গেলাম, তাহলে পি আর টি পেয়ে গেলাম। তাহলে আই
বের করতে পারবো না? দেখা যাক তাহলে আই সমান কত হবে, আই সমান সুদ কত, পি আর টি বাই 100, তাই তো? পি কত আছে 5000 গুণিত আর 10, টি হচ্ছে 3/5 বাই 100, এটা কাটলো 5 দুগুণ কাটলো, তাহলে 3×6 আর 6×50 300, তাহলে কত টাকা সুদ হলো 300 টাকা। তাহলে সুদ কত হবে 300 টাকা। তাহলে সে ধার নিয়েছিল 5000 টাকা, সুদ পেলো 300 টাকা। তাহলে তাকে মোট কত টাকা জমা দিতে হবে ধার নেওয়ার জন্য? 300 প্লাস 5000 মানে 5300 টাকা, তাই তো? তো এবার তোমাদের যেটা পরের চ্যাপ্টার আছে বৃত্ত সংক্রান্ত পদ, তাই তো? মানে বৃত্তের মধ্যে আমরা কত রকমের বৃত্তের গুণাবলী পাই, বা বৃত্তের মধ্যে কোনো কিছু আঁকলে বা বৃত্তের মধ্যে কোনো কিছু অঙ্কন করলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো প্রথমে আগে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য জানার আগে আমাকে জানতে হবে বৃত্তটা কি, ঠিক আছে? তাহলে আগে আগে জানি যে বৃত্তটা কি জিনিস, বৃত্তর কোন অংশকে কি বলে, কোনটা কিরকম আচরণ করে, ঠিক আছে? তা প্রথমে আমরা একবার একটা বৃত্ত ছবি আঁকবো। এর একটা বৃত্ত, ঠিক আছে? তো আগে জানি যে বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে একটা সমতলী চিত্র, কি বললাম? সমতলী চিত্র, সমতলী চিত্র মানে কি, যেটা একটা সমতলে আঁকা যায়, তাই তো? আমি আমি যদি বলি এটা গোলক বা একটা মার্বেল, ঠিক আছে? এটা গোলক বা মার্বেল, এটা কিন্তু একটা সমতলে আঁকা যায় না। আঁকা যায় কি? আঁকতে পারবে না, সেটাকে তোমাকে 3 ডাইমেনশনে বা 2 ডাইমেনশনে আঁকতে হবে। তো কিন্তু বৃত্ত হচ্ছে সমতলী চিত্র, মানে একটা সমতলে আঁকা যায়। যেমন বৃত্ত, চতুর্ভুজ বা ত্রিভুজ, এগুলো সব এক সমতলে আঁকা যায়, তাই তো? তাহলে বৃত্ত হচ্ছে সমতলী চিত্র। কিরকম সমতলী চিত্র? কিরকম? একটা নির্দিষ্ট বিন্দু থেকে, যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই মাপের দৈর্ঘ্য, নির্দিষ্ট বিন্দু থেকে একই মাপের দৈর্ঘ্য নিয়ে ওই বিন্দুটির চারিপাশে, ওই বিন্দুটির চারিদিকে যে চিত্র অঙ্কন করা যায় তাকে বৃত্ত বলে, তাই তো? মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা সমতুল্য চিত্র যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই মাপের দৈর্ঘ্য নিয়ে, একই মাপের দৈর্ঘ্য নিয়ে ওই বিন্দুর চারিদিকে যে চিত্র অঙ্কন করা যায়। মানে ধরো আমি একটা পয়েন্ট নিলাম, একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম এখানে, ঠিক আছে? সে বিন্দুর একই মাপের দৈর্ঘ্য, মানে এখান থেকে একটা এতটা দিলাম ডিস্টেন্স, সেই দৈর্ঘ্য, তাহলে এখানে হলো একটা। আমি যদি এখান থেকে এদিকে নিই, এখানে একটা হবে। এখান থেকে যদি এদিকে নিই, এই একটা হবে। এখান থেকে এদিকে নিলে এই একটা হবে। এখান থেকে এদিকে নিলে এই একটা হবে। মানে কি, এই যে ডিস্টেন্সটা, এটা এইটাও তাই, এইটাও তাই, এটাও তাই, এটাও তাই। আমি যদি আর এদিকে নিই, এইটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। তার মানে কি, আমাকে এই যে ডিসটেন্স গুলো, এই ডিসটেন্স সবগুলো সমান নিতে হবে। যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু বেড়ে যাবে, সেটা করা যাবে না। তাহলে এই যে ডিসটেন্স গুলো আছে, এই ডিসটেন্স গুলো প্রত্যেকটা আমাকে সমান সমান নিতে হবে। তার ফলে এই যে বাইরে যে বৃত্ত বিন্দুগুলোর যোগফলে যে সমতুল্য চিত্র উৎপন্ন হবে সেটা বলা হয় বৃত্ত। তার মানে কি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একই, এটা বলতে পারো যে সমদূরত্বে অবস্থিত বিন্দু চারিপাশে যে সমতুল্য চিত্র অঙ্কন করা যায় তাকে বলে বৃত্ত। তাহলে একটি বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থেকে, বা এটা বলা যাবে যে যে সমতুল্য চিত্রের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সেই বিন্দুর চারিপাশে, ঠিক আছে, একই দৈর্ঘ্যের সমদৈর্ঘ্য বা সমদূরত্বে অবস্থিত যে সমতুল্য চিত্র তাকে বলা হয় বৃত্ত, ঠিক আছে? তাহলে তাহলে যে বিন্দুটা সাপেক্ষে আমরা আঁকছি,
যে বিন্দুর সাপেক্ষে আমরা আঁকছি সেই বিন্দুটাকে বলবো বৃত্তের কেন্দ্র। কি বলবো? এটাকে বলবো বৃত্তের কেন্দ্র। বৃত্ত কি বোঝা গেল তো? সমতলী চিত্র যেটা একটা সমতলে আঁকা যায়, প্লাস একটা নির্দিষ্ট বিন্দু তার চারিদিকে সমান দূরত্বে অবস্থান মধ্যে সমতলী চিত্র। মানে কি, এইখান ধরো আমি এখানে একটা পয়েন্ট বললাম, তাহলে এইটারও এখান থেকে ডিস্টেন্স হবে। আমি যদি এইখানে একটা পয়েন্ট বলি, এই ডিস্টেন্সটাও সেম হবে কিন্তু। ঠিক আছে? তার মানে কি, মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হবে। বুঝতে পারছো তো? যদি সমান না হয় তাহলে সেটা বৃত্ত হবে না। তাহলে এই যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। সেটা পরে আসছে, এটা পরে আরো দেখতে বলবো। তা আমাদের মেন যে সংজ্ঞা হচ্ছে বৃত্তটা, যে বৃত্তটা কি করে তৈরি হয় বা বৃত্ত কাকে বলে। যে সমুদ্র চিত্র যার একটি নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে তোর একইভাবে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য যেসব দৈর্ঘ্যগুলো পাবো সব দৈর্ঘ্যগুলো সমান হবে। ঠিক আছে? এবং এই বিন্দুটা চারিদিকে হবে, সেটা হচ্ছে বৃত্ত। আর বৃত্ত হবে কিন্তু একটা মানে বদ্ধ একটা সমতল বদ্ধ, মানে হচ্ছে মানে কোনো পাশ খোলা নেই। ঠিক আছে? বৃত্তের এই যে পোর্শনটা, মানে বৃত্তের এই যে ভিতরে যে বাইরের অংশটা, বাইরের এই যে ভিতরে এই অংশটা, মানে এই অংশটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। মানে এই বৃত্তটা যতটা জায়গা নিয়ে আছে সেটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? এবারে আমরা আসবো যে বৃত্তের কোণটাকে কি বলে। প্রথমে আসবো জ্যাকে বলে। এটা বৃত্তের ছবি। ঠিক আছে? বৃত্তের ধরলাম এইটা একটা পয়েন্ট পি, আর এই একটা পয়েন্ট কিউ। ঠিক আছে? তো আমরা বৃত্তের জায়গায় বলবো বৃত্তের পরিধির উপর। আচ্ছা, মানে এই ধরো কোনো একটা বৃত্ত, তো এই বৃত্তের যে যে অংশটা সবার বাইরে থাকে, মানে যে অংশটা বদ্ধ বা যেটাকে আমরা বৃত্ত বলছি, সেটা বৃত্তটা যতটা লম্বা ওই মানে যতটা লম্বা এটাকে বলা হয় কি বলা হয় পরিধি। মানে এই বৃত্তটা বাইরে যতটা এলাকা নিয়ে গঠিত সেটা বলা হয় বৃত্তের পরিধি। ঠিক আছে? এবার এই বৃত্তের পরিধির উপর, এটা এই যে গোলটা এটা হচ্ছে বৃত্তের পরিধি। তো তাহলে এই বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নেবো, পি আর কিউ নিলাম। তো তাই পি কে আমি যোগ করে দিলাম। তাহলে যে রেখাটা এটা এইটাকে বলবো জ্যা। মানে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর যোগফলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যার সঙ্গে কি লিখবো? বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে বৃত্তের জ্যা বলে। কি হলো? বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে বৃত্তের জ্যা বলে। এটা বৃত্ত, তো এটা বৃত্তের কেন্দ্র। সেই বৃত্তের এই পরিধির উপর যে কোনো অবস্থিত দুটি বিন্দুকে বলা হয় দুটি বিন্দুর যোগফল যে সংযোগ সরলরেখা, এই সরলরেখাকে বলা হয় বৃত্তের জ্যা। বৃত্তের অসংখ্য জ্যা হতে পারে। ধরো আমি এই পয়েন্ট থেকে বললাম এই একটা জ্যা। ঠিক আছে? এখান থেকে বললাম এই একটা জ্যা, এখান থেকে বললাম এই একটা জ্যা, এখান থেকে বললাম এই একটা জ্যা। আবার ধরো এই পয়েন্ট থেকে বলছি, এই পয়েন্ট থেকে এখান থেকে বললাম এই একটা জ্যা, এখান থেকে বললাম এই একটা জ্যা, এখান থেকে বললাম এই একটা জ্যা। অনেক রকম অসংখ্য জ্যা অঙ্কন করা যায় একটি বৃত্তের পরিধি থেকে। তাই তো করতে পারি, তাই তো? কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করে যে বৃত্তের সব থেকে বড় জ্যা কোনটা হবে, সব থেকে বড় জ্যা। তাহলে অ্যান্সার হবে এটাই
যে বৃত্তের যে জ্যা মূল বিন্দুগামী সেটা হচ্ছে সব থেকে বড় জ্যা। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তের যে ব্যাস যে জ্যা মূল বিন্দুকে স্পর্শ করে বা মূল বিন্দুকে টাচ করে এগিয়ে যায় সেটা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা। এবং এই বৃত্তের সব থেকে বড় জ্যাকে বৃত্তের সব থেকে বড় জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়। কি বলা হয়? ব্যাস বলে। তাহলে বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের ব্যাস তাকে বলে বৃত্তের মধ্যে অবস্থিত বৃত্তের সর্ববৃহৎ জ্যা কে বৃত্তের ব্যাস বলা হয়। তাই তো, বৃত্তের সর্ববৃহৎ জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়। তো আজ কেউ জিজ্ঞেস করে যে বৃত্তের সর্ববৃহৎ জ্যা কোনটা হবে, তখন তুমি বলতে পারবে যে বৃত্তের সর্ববৃহৎ জ্যা হবে সেই জ্যাটি যে জ্যাটি বৃত্তের মূল বিন্দুগামী বা মূল বিন্দুকে স্পর্শ করে, সেটা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা। এবং সেটাকে আমরা সাধারণ ভাষায় কি বলি? সেটাকে আমরা বলি ব্যাস। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই একটা বৃত্ত, সেই বৃত্তের এটা পয়েন্ট, এই এতটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই তো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা মূল বিন্দু, মূল বিন্দুকে স্পর্শ করে গেছে, এদিকে গেছে। তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটা কি পড়েছি? বৃত্তের যে মেন কেন্দ্র বা মূল বিন্দু, সেই মেন কেন্দ্র বা মূল বিন্দু থেকে বৃত্তের সব দিকের ব্যাস কিন্তু সব দিকের দূরত্ব সমান। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স যা, এখান থেকে এই ডিস্টেন্স তাই, এখান থেকে এই ডিস্টেন্স তাই, তাই তো। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স সমান হয় আর এখান থেকেও এই ডিস্টেন্স সমান হয়, মানে কি এইটা সমান এইটা, তাহলে এই দুটো বাহু সমান, যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারি? এটা হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই তো। এটা যদি পুরোটা যদি ধরো 10 হলো, তাই তো, তাহলে এইটা এটা সমান, যদি সমান হয় তাহলে এটা 5 5 করে হবে, আর কোনো উপায় নেই, কারণ 4 6 হবে না, 6 4 হবে না। তাহলে এই দুটো সমান যদি হয় তাহলে এটা 5 এটা 5, তাহলে আমি কি বলতে পারি? ব্যাসের অর্ধেক। তাহলে একটা পার্ট কত হবে? ব্যাসের হাফ, তাই তো। তাহলে ব্যাসের হাফ, এই যে ব্যাসের হাফ, তাহলে এই এক একটাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস অর্ধ, ব্যাসের অর্ধেক, তাই তো। তাহলে ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে সেটাই যেটা বৃত্তের বৃহত্তম জ্যা, মানে বৃত্তের যে জ্যা মূল বিন্দুগামী, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এবং সেই জ্যাটাকে আমরা কি বলি? ব্যাস বলি। এবং ব্যাসের আমরা দেখলাম যে দুই দিকে, মূল বিন্দু থেকে দুই দিকেই এরিয়া হবে সমান, দুই দিকে দূরত্ব হবে সমান। তাহলে এই দুটো যোগফল হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে দুটো বাহু। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এক একটা বাহু ব্যাসের অর্ধেক হবে, তাই তো। তাহলে এই এক একটা বাহু ব্যাসের অর্ধেক, আমরা সেই অংশটাকে বলছি ব্যাসার্ধ। তাহলে নর্মালি কি আসছে? একটা বৃত্ত, সেই বৃত্তের মূল বিন্দু থেকে পরিধির উপর যে দূরত্ব, সেটাকে বলি আমরা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে দূরত্ব, সেটা আমরা বলি ব্যাসার্ধ, তাই তো। তো এবারে আমরা জানবো বৃত্তচাপ জিনিস, বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে, আগে আমরা কি বললাম? জ্যা বললাম। জ্যা মানে কি বললাম? দুটো, একটা বৃত্ত কেন্দ্র আছে, দুটো বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয়, বা মধ্যবর্তী এই সংযোগ রেখে বলা হয় বৃত্তের জ্যা। আমরা বৃত্তচাপ জিনিসটা কি? বৃত্তচাপ জিনিস হচ্ছে, এই ধরো বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তে ধরো দুটো পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে আমরা বলবো কোনো বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যবর্তী যে অংশ, মানে যে পরিধির অংশ থাকে, মানে পরিধির দুটো 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 বিন্দুর মধ্যবর্তী পরিধির অংশকে বলা হয় বৃত্তের বৃত্তচাপ। তাহলে কোনো বৃত্তের কোনো বৃত্তের কোনো বৃত্তের পরিধির ওপর অবস্থিত বৃত্তের পরিধির অবস্থিত যে কোনো দুটি বিন্দু, যে কোনো দুটি বিন্দু বা যে কোনো দুটি বিন্দুর
মধ্যবর্তী মধ্যবর্তী পরিধির অংশকে বৃত্তচাপ বলে। মানে কি বললাম, বললাম যে কোন বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী পরিধির অংশকে বৃত্তচাপ বলে। মানে কি, এটা বৃত্ত, তো বৃত্তের এই অংশটা পরিধি, তাহলে এই পরিধির মধ্যে অবস্থিত যে কোনো দুটো বিন্দু, ধরলাম এটা পি এটা কিউ, যে কোনো দুটো বিন্দু পি আর কিউ, ঠিক আছে, মানে পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্বটাকে বলা, মধ্যবর্তী পরিধির অংশটাকে বলা হয় বৃত্তের বৃত্তচাপ। অনেকে এটা প্রশ্ন করতে পারে, স্যার তাহলে এই দিকটাও তো পি আর কিউ এর মধ্যবর্তী একটা যায়, বা এই সরি এই পোর্শনটা তো বৃত্তের মধ্যবর্তী পরিধির অংশ, তাই তো, এটাকে আমরা বৃত্তচাপ বলি। শুধু এই পোর্শনটাকে বলবো না কিন্তু, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। তাহলে এখানে কত রকম বৃত্তচাপ পেলাম? দু রকম। বৃত্তের বৃত্তের যে বৃত্তচাপটা আকারে বা সাইজে ছোট হয় সেটাকে বলা হয় উপবৃত্তচাপ। কি বলা হয়? উপবৃত্তচাপ। এই যে কোনো বৃত্তে, তাহলে তার সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি? উপবৃত্তকে উপবৃত্তচাপ, উপবৃত্তচাপ। যে বৃত্তচাপ বা কোনো বৃত্তের সব থেকে ক্ষুদ্রতম বৃত্তচাপকে বলা হয় উপবৃত্তচাপ। কোনো বৃত্তের ক্ষুদ্রতম বৃত্তচাপকে বলা হয় উপবৃত্তচাপ, তাই তো। তাহলে আমি এখানে কি বলবো? পি আর কিউ, মাথায় এর একটা দাগ দিতে হয়, এটা হচ্ছে বৃত্তচাপের চিহ্ন, ঠিক আছে। যে কোনো সংখ্যা, আমি যদি কোনো এটা ছবি আঁকি, এখানে বললাম এ এটা বি, তাই তো, এটা এ এটা বি, তাহলে যখন লিখবো এ বি চাপ, লিখবো এ বি বৃত্তচাপ, তখন মাথায় একটা চিহ্ন দিতে হবে, তাহলে এটাই বোঝাবে যে এটা হচ্ছে বৃত্তচাপ। আমি যদি শুধু এ বি লিখি না, তাহলে শুধু এ বি মানে হচ্ছে এ থেকে বি এর দূরত্ব, শুধু এ বি, আর যদি মাথায় যদি এরকম একটা দাগ দিই, তাহলে সেটা বোঝাবে যে এটা হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এটা হলো উপবৃত্তচাপ। তাহলে বড় অংশটা কি বলা হয়? এটা হলো বৃত্তের ছোট, সব থেকে ছোট বৃত্তচাপকে বলা হয় উপবৃত্তচাপ। এবার তাহলে কি বলবো, তাহলে বড় অংশটা কি বলা হয়? বড় অংশটাকে বলা হয় অধিবৃত্তচাপ। অধিবৃত্তচাপ, অধি মানে কি? অনেক, অধিক, অধিক মানে বেশি, তাই তো। তাহলে যে বৃত্তচাপটা বৃত্তের মধ্যে সব থেকে বৃহত্তম বৃত্তচাপ, সব থেকে বড় বৃত্তচাপ, সেই সব থেকে বড় বৃত্তচাপটাকে বলা হয় অধিবৃত্তচাপ। তাহলে বৃহত্তম বৃত্তের বৃহত্তম বৃত্তচাপকে বলা হয় অধিবৃত্তচাপ। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো পি। এখানে একটা প্রবলেম আছে, কি প্রবলেম? যে আমি যদি এখানেও পি কিউ লিখি, এটা কিন্তু পি কিউ আর এটাও পি কিউ, তাই তো। তো আমি যদি এটা পি কিউ লিখলাম, তাহলে এটা আমি পি কিউ লিখবো না, কি লিখবো? আমি এইখানে একটা পয়েন্ট ধরে নেবো, কি পয়েন্ট ধরবো? এস, ঠিক আছে। নি কি লিখবো? পি এস কিউ। কভার কিন্তু টোটালটাই হলো, আমি জাস্ট এস দিয়ে বুঝিয়ে দিলাম যে পিটা এস দিয়ে এসছে, তাই তো। এস দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে এই বৃত্তচাপটা পি থেকে কিউ এর মধ্যে যে বৃত্তচাপটা, সেটা এস এস যাত্রা মানে এস কে ক্রস করে এসছে, তার মানে এটা এই দিকে এসছে, তাই তো। তাহলে পি এস কিউ এরকম করে দিতে হবে। তাহলে অধিবৃত্তচাপ, এটা হচ্ছে উপবৃত্তচাপ। উপবৃত্তচাপ হচ্ছে কোনটা? যে সব থেকে ছোট বৃত্তচাপ, আর অধিবৃত্তচাপ হচ্ছে সব থেকে বড় বৃত্তচাপ, তাই তো। আর বৃত্তচাপের সাইন হচ্ছে এটা, যে ডিসটেন্সটা আছে সেটা সাইন। কি বললাম? জ্যা পড়লাম আর পড়লাম বৃত্তচাপ, তাই তো। তাহলে এখানে একটা জিনিস দেখা যাক যে জ্যা আর বৃত্তচাপ দিয়ে কি তৈরি হচ্ছে। জ্যা আর বৃত্তচাপ দিয়ে তৈরি হচ্ছে একটা বৃত্ত। ধরো বললাম এটা একটা পয়েন্ট পি, এটা একটা পয়েন্ট কিউ, ঠিক আছে। আমি যদি পি কিউ এর যোগ করে দিই, তাহলে এইটা হচ্ছে জ্যা, তাই তো, এটা হচ্ছে জ্যা। আর এটা হচ্ছে পি কিউ এর বৃত্তচাপ, বা উপবৃত্তচাপ বলতে পারো, এখানে বলবো বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এটা জ্যা আর এটা হচ্ছে বৃত্তচাপ।
তাহলে জ্যা আর বৃত্তচাপ নিয়ে কি গঠন করছে, মানে এই পোর্শনটুকু একটা আলাদা সমতলিক রেখা তৈরি করছে, তাই তো? তাহলে এই পোর্শনটুকু আমরা কি বলবো, বৃত্তাংশ বলবো। তাহলে বৃত্তাংশ কাকে বলবো, বৃত্তের কোনো একটি জ্যা ও বৃত্তচাপের ফলে যে সমতলিক চিত্র পাই তাকে বলা হয় বৃত্তাংশ। কি বললাম, বৃত্তের কোনো একটি জ্যা, বৃত্তের কোনো একটি জ্যা এই একটা জ্যা হতে পারে এবং সেটা সেটা সংলগ্ন বৃত্তচাপ। আমি এইখানে একটা জ্যা নিলাম আর বৃত্তচাপ এখানে, সেটা কিন্তু হবে না। যে জ্যাটা আঁকবো, যদি এই জ্যাটা আঁকি, তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে গঠিত বৃত্তচাপ নেবো, ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে গঠিত বৃত্তচাপ কি হবে, একটা পি, একটা একটা পি কিউ, একটা পি কিউ, তাই তো? আর একটা কথা হবে পি আর এস কিউ, পি এস কিউ, পি এস কিউ, মানে একটা এই বৃত্তচাপটা, একটা এই বৃত্তচাপটা। তাহলে একটা জ্যা দিয়ে আমি কিন্তু দুটো বৃত্তচাপ পাচ্ছি, তাই তো? তাহলে একটা এই অংশটা হতে পারে আর একটা এই অংশটা হতে পারে, তাই তো? তাহলে আমি কিন্তু দু রকম, তাহলে একটা জ্যা দিয়ে আমি দুটো বৃত্তচাপ পাচ্ছি। এই একটা বৃত্ত, একটা জ্যা আঁকলাম, তার মধ্যে আমি পাচ্ছি কোনটা, এই একটা বৃত্তচাপ পাচ্ছি, এটা পি কিউ, এটা বলছিলাম এস, ঠিক আছে? তাহলে তাহলে পি কিউ দিয়ে এই একটা পাচ্ছি পি কিউ জ্যা, এই সরি এখানে এই বৃত্তচাপ, আর এই একটা পাচ্ছি বৃত্তচাপ, সেটা হচ্ছে কি পি এস কিউ, তাই তো? তাহলে একটা জ্যা আর দুটো বৃত্তচাপ। তাহলে আমি যদি বলি, আমি যদি প্রথম কথা পি কিউ ধরি, পি কিউ বৃত্তচাপ ধরি, তাহলে পি কিউ, পি কিউ এটা হচ্ছে কি জ্যা, পি কিউ জ্যা এবং পি কিউ বৃত্তচাপ দিয়ে গঠিত সমতুল্য চিত্র, এটা হচ্ছে একটা বৃত্তাংশ। এটাও কিন্তু একটা বৃত্তাংশ, এই যে পোর্শনটা, এটা একটা বৃত্তাংশ। এটা কি, এটা হচ্ছে পি কিউ জ্যা আর হচ্ছে পি এস কিউ বৃত্তচাপ। তাহলে এটা হচ্ছে পি কিউ জ্যা, পি কিউ বৃত্তচাপ, এটা হচ্ছে পি কিউ জ্যা আর পি আর এস, পি এস কিউ বৃত্তচাপ, তাই তো? তাহলে দুটো বৃত্তাংশ পেলাম, একটা ছোট একটা বড়। তাহলে একটা ছোট একটা বড়, তাহলে যদি, তাহলে ছোট বৃত্তাংশটা কি বলা হবে, ছোট বৃত্তাংশটাকে বলা হবে উপবৃত্তাংশ, আর বড় বৃত্তটাকে বলা হবে অধিবৃত্তাংশ। মানে কি, মানে হচ্ছে একটি জ্যা এবং সেটি সংলগ্ন বৃত্তচাপ দিয়ে গঠিত যে বৃত্তাংশটি আয়তনে বা ক্ষেত্রফলে ছোট, সেটা হচ্ছে উপবৃত্তচাপ, ওই উপবৃত্তাংশ। আর যেটার আয়তন বা ক্ষেত্রফল বেশি, সেটা হচ্ছে অধিবৃত্তাংশ, ঠিক আছে? তাহলে বৃত্তাংশ কি বোঝা গেল। এবার কোশ্চেন হচ্ছে যে আমি যদি এতক্ষণ যে জ্যাগুলো নিয়ে কাজ করলাম, সেটা একটা নর্মাল জ্যা ছিল, মানে হচ্ছে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যোগ করলাম, সেরকম জ্যা নিচ্ছিলাম। এবারে আমি ধরো জ্যা নিলাম যেটা সব থেকে বড় জ্যা, মানে কোনটা, ব্যাস, এটা পয়েন্ট এইভাবে জ্যা নিলাম। তাহলে আমি যখন এই জ্যা নেবো, যখন যখন বৃত্তাংশ তৈরিতে, যখন বৃত্তাংশ তৈরিতে জ্যা থাকবে ব্যাস নিজে, মানে সাধারণ কোনো জ্যা থাকবে না, এরকম কোনো জ্যা থাকবে না। জ্যা থাকবে কোনটা, জ্যা থাকবে ব্যাস নিচে, মানে যে সব থেকে বড়, যে সব থেকে বড় জ্যা মানে ব্যাস, সেই ব্যাস যখন জ্যা হিসেবে থাকবে, তখন যে বৃত্তাংশ দুটো তৈরি হবে, সেই বৃত্তাংশ দুটো সমান হবে, এটাও সমান এটা সমান, মানে এটার যা হবে এটাও তাই হবে। আর এই সব, এই যে একটা পার্ট পেলাম আমি, এই পার্টটা পেলাম, এই প্রত্যেকটা পার্টকে বলা হবে অর্ধবৃত্ত। কি বলা হবে, অর্ধবৃত্ত। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, একটা বৃত্তকে তার ব্যাস দুটো সমান খণ্ডে বিভক্ত করে, তাই তো? একটা ব্যাস তার বৃত্তকে দুটো সমান খণ্ডে ভাগ করে, আর প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়, অর্ধবৃত্ত, ঠিক আছে? ঠিক আছে, এবার আছে একটা নতুন টাইপের
সমতল চিত্র। যেমন ধরো একটা আমরা আমরা প্রথমে কাজ কি করছিলাম, একটা বৃত্ত নিলাম, তো বৃত্তের এই একটা জ্যা নিলাম, আর তার সঙ্গে বৃত্তাংশ নিলাম, নিয়ে কি বললাম, এই সরি কি নিলাম এটাকে, বৃত্তচাপ নিলাম, নিয়ে কি পেলাম, বৃত্তাংশ। সেকেন্ড টাইমে কি করলাম, সেকেন্ড টাইমে একটু বেশি আপগ্রেড হলাম, মানে একটু উন্নত হলাম, নিয়ে কি হলাম, জ্যা থেকে এলাম ব্যাসে, যেটাও ব্যাস এক টাইপের, কিন্তু ওই ব্যাসটা এক টাইপের জ্যা, ঠিক আছে। তাহলে ব্যাসে এলাম, ব্যাসের পরে কি দেখলাম যে দুটো কি তৈরি হচ্ছে, দুটো অর্ধবৃত্ত তৈরি হচ্ছে। এবারে আমরা আসবো কি, যে ব্যাস চলে এলাম, তাহলে এইটা একটা পার্ট পেলাম ব্যাসার্ধ, এটা একটা পার্ট পেলাম ব্যাসার্ধ, ঠিক আছে। এবার সেটাকে নতুন করে আরো আপডেট করলাম, কি করলাম, এই একটা ব্যাসার্ধ হলো, আর ওইটাকে আঁকলাম এমনি করে, ওই যে যেটা ছিল ওইদিকে সেটা আঁকলাম এমনি করে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি বলবো, এই যে সমতলের চিত্রটা পেলাম টোটাল, সেটাকে আমরা কি বলবো, বৃত্তকলা বলবো। মানে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও তাদের মধ্যবর্তী জ্যা নিয়ে যে সমতলিক চিত্র তৈরি হয় তাকে বলা হয় বৃত্তকলা। কি বলা হয়, বৃত্তকলা। মানে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী যে বৃত্তচাপ, সরি যা বললাম, ভুল বললাম, দুটো ব্যাসার্ধ, তাদের মধ্যবর্তী যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপ এবং মধ্য এই ব্যাসার্ধ দুটি নিয়ে যে সমতল চিত্র তৈরি হয় তাকে বলা হয় বৃত্তকলা। এ তাহলে এরা যদি আমি আলাদা আলাদা কেমন কেমন দেখতে হবে, একটা হবে এরকম দেখতে, এটা বৃত্তের কেন্দ্রটা, আরটা কেমন দেখতে, তাই তো, একটা এই পোর্শনটা আর একটা এই পোর্শনটা একটা, তাহলে কটা পেলাম, দুটো পোর্শন পেলাম। তাহলে বৃত্তকলা জিনিসটা কি, বৃত্তকলা জিনিসটা হচ্ছে একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ ও তাদের মধ্যবর্তী বৃত্তচাপ নিয়ে গঠিত যে সমতলের চিত্র, সেটাকে বলা হয় বৃত্তকলা, ঠিক আছে। তো এবার কি, এবার হচ্ছে, তাই দেখো, যদি আমি তাহলে এবার বৃত্তকলার মধ্যে একটা ছোট অংশ থাকবে, একটা থাকবে বড় অংশ, তাই তো। তাহলে যে কোনো বৃত্তের যে বৃত্তকলার ক্ষেত্রফল ছোট, তাই কি বলবো, উপবৃত্তকলা বলতে পারো, বা ছোট মানে ছোট বৃত্তকলা বলতে পারো। আর যে অংশটা বড় সেটাকে অতিবৃত্তকলা বলতে পারো, বা বড় বৃত্তকলা বলতে পারো, ঠিক আছে। এবার আর একটা কোশ্চেন যেটা আমাদের সবার মনে থাকে, কি একটা বৃত্তের কি একটাই কেন্দ্র থাকবে, বা অনেকগুলো বৃত্তের কি একটা কেন্দ্র হতে পারে না। আমি বললাম একটা বৃত্ত আঁকছি, তো একটা বৃত্তের কি কেন্দ্র একটাই হবে, দুটো দুটো হতে পারে না। বা 10টা বৃত্তের, 10টা বৃত্তের কি কেন্দ্র একটা হতে পারে না। দেখো, প্রথম ক্ষেত্রে যেটা হলো, সেটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র কিন্তু সময় একটাই হবে, দুটো হতে পারে না। কারণ আমি যদি বলি এখানে একটা কেন্দ্র, এটা কেন্দ্র, আমি যদি বলি এই পাশে একটা কেন্দ্র করবো, যদি করতে যাই, তাহলে কিন্তু এইখান থেকে এর ডিস্টেন্স আর এখান থেকে এর ডিস্টেন্স সেম হবে না, এই দিকটা বড় হয়ে যাবে, এই দিকটা ছোট হয়ে যাবে, তাই তো। কারণ অলরেডি এইখান থেকে এতটা ছিল সমান, এইদিকে মানে এইদিকে এই বাহুটা সমান এই বাহুটা ছিল, তাহলে আমি যদি কেন্দ্রটাকে একটু ওই দিকে সরিয়ে নিয়ে যাই, তাহলে এই দিকে ছোট হয়ে যাবে, এই দিকটা বড় হয়ে যাবে। বা আমি যদি এইদিকে নিয়ে আসি, তাহলে এইদিকেও তাই, এই পোর্শনটাও এইদিকে ছোট হয়ে যাবে, এই দিকটা বড় হয়ে যাবে। তাহলে একটা পার্টিকুলার বৃত্তর ক্ষেত্রে কিন্তু কেন্দ্র কোনদিন একের বেশি হতে পারে না। তাহলে একটা বৃত্তের একটা কেন্দ্র হবে, কিন্তু অনেকগুলো বৃত্তের কেন্দ্র কিন্তু একটা হতে পারে। কিরকম ভাবে হতে পারে, কোশ্চেন হচ্ছে সেরকম, তাই তো। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, একটা একটা কেন্দ্র, এর সাথে একটা বৃত্ত আঁকলাম এরকম, ঠিক আছে, যে ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, আমি ব্যাসার্ধ বৃদ্ধি করলাম, ধরো এত বড় করলাম ব্যাসার্ধটাকে, ঠিক আছে। আমি সেই ক্ষেত্রে তাহলে বৃত্ত কেমন পাবো, এরকম, আরো আরো পাবো, তাই তো। তাহলে একটা কেন্দ্র কিন্তু একটাই, এটাই কেন্দ্র করে কিন্তু বৃত্ত আঁকা হচ্ছে। তাহলে এটা থেকে এই ডিস্টেন্স যায়, এটা থেকে এই ডিস্টেন্স তাই, এটার থেকে এই ডিস্টেন্স যায়, এটা থেকে এই ডিস্টেন্স তাই, এটার থেকে এই ডিস্টেন্স যায়, এটার থেকে এই ডিস্টেন্স তাই, তাই তো। তাহলে কি, একটা কেন্দ্র কিন্তু বৃত্ত অনেকগুলো, প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র কিন্তু এটাই, তাই তো। তাহলে অনেকগুলো বৃত্তের কিন্তু একটা কেন্দ্র হতে পারে, কিন্তু একটা বৃত্তের কিন্তু অনেকগুলো কেন্দ্র কোনোদিনই সম্ভব নয়, ঠিক আছে। তো
আজকে এই পর্যন্ত, পরের দিন বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে মেন উপপাদ্যগুলো আছে সেগুলো দেখাবো। নমস্কার।